তাহলে যখন আপনি দেখলেন মাঝামাঝি পর্যায়ে এসে কিংবা একেবারে একটা ওই সরকার একটা ম্যাচিউরড অবস্থায় এসে যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ইউ শুড হ্যাভ রিজাইন মাচ আর্লিয়ার। আপনার ছাত্র সমাজকে ডেকে বলা উচিত ছিল যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, হোয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে রিজাইন করেছেন। ওইটা যদি করতেন, আপনি যদি ছাত্র জনতাকে এসে বলতেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সুতরাং এই সরকারে থাকাটা মিনিংলেস। যারা 24-এ বলে, আমরা যে 24-এর স্টেক হোল্ডার নিয়ে আজকে আমরা বিভেদ করছি যে কারা 24-এর স্টেক হোল্ডার, সেটা নিয়ে বিতর্ক আছে। আজকে আমরা এমন একটি পর্যায়ে যেই বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ যে স্বপ্ন ছিল, যে একটি বৈষম্যহীন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সমতার রাজনীতি, আমরা বলি ইনসাফ, এখন আপনি সেই বাংলাদেশকে আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা পাইনি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। এই আয়োজনে আমরা কথা বলি দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা বিশ্বাস করি সত্য বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কণ্ঠ তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা, একই সাথে জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ সকল বিষয় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার, একই সাথে মানবিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়েই আমাদের এই পথ চলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের প্রাণশক্তি। আর এই আয়োজনে আমরা প্রতিদিন দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিক থেকে অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং পুরো আয়োজন জুড়ে দর্শক আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি। আলোচনার আজকের বিষয়, হঠাৎ আলোচনায় আওয়ামী লীগ ব্যাক। আলোচনা শুরু করব সরওয়ার তুষার আপনাকে দিয়ে। সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউ আবারও আলোচনায়। আবার বলছি এ কারণে, কারণ হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার পত্রিকা সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন মাথা উঁচু করে গণতান্ত্রিক পরিবেশে আবারও তিনি দেশে ফিরবেন। এই যে মন্তব্য এবং আরও একবার যে আলোচনায় শেখ হাসিনার ইন্টারভিউ, এই বিষয়টিকে কীভাবে দেখছেন এনসিপি? আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচককে শুভেচ্ছা। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কোনো টেলিভিশনে কোনো সাক্ষাৎকার দেন নাই, মানে আমরা সরাসরি তার মুখ থেকে কিছু শুনি নাই। এর আগে কয়েকটা সাক্ষাৎকার তার নামে প্রচারণা করা হয়েছে, যেগুলো তার সাক্ষাৎকার, সেগুলো নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এখন আবার নতুন করে এই দুটো সাক্ষাৎকারের কথা আপনি যেটা বললেন, তারপরে আলোচনাটা আবার এসেছে এবং তিনি বলেছেন মাথা উঁচু করে ফিরবেন। এটা বলতে তিনি কী বোঝাচ্ছেন জানি না। যদি মাথা উঁচু করে ফেরার প্রশ্ন থাকে, তাহলে আসলে এখন বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেই গণতান্ত্রিক পরিবেশে তার আসা উচিত এবং তার বিরুদ্ধে যে মামলা আছে সেটা তাকে রাজনৈতিক এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাওয়া উচিত, মানে তাকে বাংলাদেশের আদালতকে ফেস করা উচিত। আদারওয়াইজ যদি এটা না হয়, আপনি যদি বলতে থাকেন যে আমি একদিন ফিরবো, তখন মনে হবে যে আপনি আসলে এখন যারা সরকার আছে, যারা বিরোধী দল আছে বা বাংলাদেশের সাধারণ জনগণ, তাদেরকে আসলে এমন একটা কিছু করবেন, করে মানে ভারতের সহযোগিতা অফকোর্স করে, তারপর আপনি মানে আসার মতো একটা পরিবেশ তৈরি হলে তারপর আপনি আসবেন। এটা একটা। দুটো, তাহলে তাকে শেখ হাসিনাকে পরিষ্কার করতে হবে যে তিনি কোনটা, তিনি হয় এটা আসবেন যে তার বিরুদ্ধে আমি ধরে নিলাম। কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন মাহফুজ আলম, এই বিষয় নিয়ে নজরুল ইসলাম কথা বলেছেন। মাহফুজ আলম কিন্তু এই বিষয়টিকে আবার ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। আমি তার পোস্টটা দেখেছি। যদি ওই পোস্টের ব্যাপারে বলি, একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে মাহফুজ আলমকে দায় নিয়ে কথা বলা শিখতে হবে। মানে আপনি যখন শুধু দোষ দেবেন অন্যদের ঘাড়ে, কিন্তু নিজের দায় তো নিতে হবে। এই পুরো সময়টা, যে সময়টা ওনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে এসেছে অন্তর্বর্তী সরকারের আমল থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত, এই সময়ে তিনিও একজন অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, সরকারের উপদেষ্টা ছিলেন। কাজে তিনি যদি দায় নিয়ে কথা বলেন, আমরা একমত। আমার ভুল থাকতে পারে 10টা, উনার 2টা ভুল আছে, সেটা উনি আগে স্বীকার করতে হবে যে আমার এই ভুল হয়েছে। আমি যেমন তার অনেকগুলো বক্তব্যের ক্ষেত্রে তিনি বলেছেন যে আওয়ামী লীগ ফিরে এসছে তখনই। আমি মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসে নাই। আওয়ামী লীগ যেটা চলে যাওয়ার, আওয়ামী লীগ অ্যাজ এ রাজনৈতিক সংগঠন, সেটা তো চলেই গেছে, তারা পালিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কি আছে সেটা হচ্ছে তারা ফিরে আসার প্রশ্ন নেই, কারণ তারা রয়েই গেছে, মানে যে ওটার ফিরে আসার প্রশ্ন না। তিনি ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগের ফেরত আসা তখনই হয়েছে বিএনপির যেই আচরণ এবং বিএনপিকে আসলে এখন যেভাবে তারা দেখছে, যে রোল দেখছে, সবকিছুকে মানে আমি বলছি যে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারটা, এই ফ্রেমিংটাই ঠিক ফ্রেমিং না। কারণ যে আওয়ামী লীগ চলে গেছে তার আর ফিরে আসার সম্ভাবনা নাই, তারা এখনো পলাতক। কিন্তু আওয়ামী লীগের একটা ধরনের আওয়ামী লীগ রয়ে গেছে, এটা ফিরে আসার প্রশ্ন না। মানে যেটা থেকে গেছে ওটাকে আপনি কি ফিরিয়ে আনবেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের আইডিওলজি, মানে যেটাকে মাহফুজ আলম ধর্মতত্ত্ব বলার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের মতাদর্শটা সমাজে এখনও রয়ে গেছে, এই ফ্যাসিস্ট মতাদর্শটা সমাজের একটা অংশের মধ্যে এখনও আছে, তারা এখনও প্রকাশ্যে বলে। যেমন এই যে কারিনা
যিনি মারা গেলেন তার মৃত্যুর পরে আমরা এই উল্লাসটা দেখতে পেলাম, এটা তো রয়েই গেছে সমাজে, এটা কোনো যাওয়ার প্রশ্ন নাই। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট, মানে তাদের যে বিপুল অর্থনৈতিক শক্তি, যে মানে বাংলাদেশের জনগণের লুট করা টাকায় তারা যে সম্পদশালী হয়ে উঠেছে, সেটা রয়ে গেছে, ফলে এটা যাওয়ার প্রশ্ন নাই। এর বাইরে মাহফুজ আলম আরও একটা জিনিস বলেছেন, যেমন ধরেন যেদিন মুক্তিযুদ্ধ বনাম 24 করা হয়েছে সেদিন আওয়ামী লীগ ফিরে এসছে, এটা কিন্তু একটা আওয়ামী ন্যারেটিভ। কারণ মানে গণ-অভ্যুত্থানে তার নিশ্চয়ই মনে থাকার কথা, এখনকার ফ্রাস্ট্রেশন দিয়ে আপনি তখনকার পরিস্থিতি বিচার করতে পারবেন না। কোনো না কোনো কারণে তার হয়তো একটা ফ্রাস্ট্রেশন গ্রো করেছে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল, আমরা সবাই তো মানুষ। কিন্তু এই যে মুক্তিযুদ্ধ বনাম 24 উনি যেটা বলার চেষ্টা করেছেন, এটা গণ-অভ্যুত্থানপন্থী কোনো শক্তি ইনক্লুডিং জামায়াত ইসলামী তারাও আজকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করে না, করতে পারবে না, পিরিয়ড। তাহলে মুক্তিযুদ্ধ বনাম 24 এটা আওয়ামী লীগের সৃষ্টি করেছে বাংলাদেশে, ফলে আপনি তো আওয়ামী লীগের ন্যারেটিভটাই সাবস্ক্রাইব করছেন। আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে যে 24 হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কিন্তু সারা তুষার, আমরা যতদূর জানি এই মাহফুজ আলমকেই কিন্তু বলা হয়েছিল আওয়ামী লীগকে বিতাড়িত করবার অথবা পুরো এই যে 24কে সংগঠিত করবার যে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড ওনাকে বলা হয়েছে। তাহলে মাস্টার মাইন্ড হয়ে উনি আবার এখন কেন এই কথা বলবেন? আমি এটাই বললাম আপনাকে যে কন্ট্রাডিক্টরি হচ্ছে কিন্তু আপনার, বিষয়টা। আমি আপনাকে এটাই বললাম, আপনার এখনকার ফ্রাস্ট্রেশন দিয়ে আপনি আপনার আগের 1.5 বছরের ভূমিকাকে মানে জাজ করতে পারবেন না, ঠিক আছে? এখনকার ফ্রাস্ট্রেশন দিয়ে আগের সময়কে মূল্যায়ন করাটা একটা ভুল পদ্ধতি। মানে আমাদের অনেকগুলো ভুল হয়ে থাকতে পারে, কিন্তু আপনি এখন যেখানে নিজেকে ধরেন, কথার কথা, আজকে যদি মাহফুজ আলম এনসিপিতে থাকতেন তাহলে তার আজকে এই স্ট্যাটাসটা এই ধরনের হতো না। তিনি যদি আজকে বিএনপিতে যেতেন তাহলে তার স্ট্যাটাসটা এরকম হতো না। তিনি আরেকটা নতুন সংগঠন খুলেছেন বা খোলার চেষ্টা করেছেন, এই ফ্রাস্ট্রেশন থেকেও তার এটা আসতে পারে। ফলে আপনি সবসময় যেখানে নিজেকে দেখতে পান তার ভিত্তিতে আপনি আপনার পজিশন তৈরি করেন। এটা আমি মনে করি যে এটা সবসময় অবজেক্টিভ হয় না, সাবজেক্টিভ পজিশন। দেখেন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন এই যে একটা তো আমি বললাম যে মুক্তিযুদ্ধ বনাম 24, এই জায়গায় আবার আরেকটা প্রশ্ন আছে, আমি একটু করে নিই। সেটা হচ্ছে যে আপনি এখন যে বিষয়টাকে আসলে বলার চেষ্টা করলেন, এখান থেকে একটা প্রশ্ন আসে মাথায়, সেটা হলো 24-এ সংগঠিত হওয়া ছাত্র দল, ছাত্র শক্তি, মস্তিষ্ক বা যেই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনারা এক হয়েছিলেন, সেটার মধ্যে কি আবার তাহলে বিভাজন দেখা দিল? মানে আপনারা কি বিভাজন তো ছিলই, 24-এর পর থেকেই নানাভাবে বিভাজন তৈরি হয়েছে। এখন মাহফুজ আলমকে বুঝতে হবে যে বিভাজনটা কেন হয়েছে এবং সেখানে তার কোনো ভূমিকা আছে বিভাজনটা কিনা। কেন হয়েছে স্যার? আমি একেবারে প্রিসাইজলি এবং খুব ফ্র্যাঙ্কলি বলতে চাই, অনেস্ট, আপনার মন্তব্য অনেস্ট হবে তখন, মানে আপনি বলতে আমি মাহফুজ আলমকে বোঝাচ্ছি, যখন আপনি নিজের ভূমিকাটা স্বীকার করবেন। এর মধ্যে সবাই এখানে অ্যাক্ট করেছে 24-এর পরে, এই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন শক্তি, এবং তারা অনেকেই নিজেদেরকে কেন্দ্রীয় অবস্থানে দেখতে চেয়েছে, অনেকেরই নিজের নেতৃত্বে এটাকে দেখতে চেয়েছে, ক্রেডিট নিয়ে টানাটানি অনেকগুলো ব্যাপার হয়েছে। তো এই পুরো বিষয়টাতে সবাই দোষী, শুধু মাহফুজ আলম নির্দোষ, এটা কি হতে পারে? মানে এটা তো লজিক্যালি মানে না, সম্ভব না। ফলে আমি বলছি যে তাকে তার এই কথাবার্তাগুলো বা এই স্বীকারোক্তিগুলো তখনই আমি সৎ মূল্যায়ন হিসেবে দেখবো যখন তিনি বলবেন যে হ্যাঁ আমার এটা ভুল ছিল। যেমন আমি ওনার অনেকগুলো ভুলের কথা বলতে পারবো, উনি আমার বন্ধুগোত্রীয়। যেমন ধরেন আপনার এই যে উনি বলছেন না, উনি কিন্তু প্রায়ই বলেন ওনাকে কাজ করতে দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারে, এবং উনি অন্তর্বর্তী সরকারকে অন্তরীণ সরকার বলেন, মানে তাকে অন্তর্বর্তী সরকারকে অনেকগুলো শক্তি অন্তরীণ করে ফেলেছিল, এবং তিনি বলেন যে তিনি নিজেও অন্তরীণ হয়ে গেছিলেন, তাকে কাজ করতে দেওয়া হতো না। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন হচ্ছে, আপনার ম্যান্ডেট কি ছিল গভর্নমেন্টে যাওয়ার? আপনার ম্যান্ডেট ছিল ছাত্ররা, ছাত্র শক্তি, ছাত্র সমাজ, আপনি তাদের ম্যান্ডেট নিয়ে সরকারে গেছেন। তাহলে যখন আপনি দেখলেন মাঝামাঝি পর্যায়ে এসে কিংবা একেবারে একটা ওই সরকারের একটা ম্যাচিউরড অবস্থায় এসে যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ইউ শুড হ্যাভ রিজাইন মাচ আর্লিয়ার। আপনার ছাত্র সমাজকে ডেকে বলা উচিত ছিল যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, হোয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট? আপনি একেবারে শেষ পর্যায়ে এসে রিজাইন করেছেন। ওইটা যদি করতেন, আপনি যদি ছাত্র জনতাকে এসে বলতেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সুতরাং এই সরকারে থাকাটা মিনিংলেস, তাহলে আমরা সবাই তার পক্ষ নিতাম। পুরো সরকার সময়টা থেকে, নির্বাচনের আগে সরকার থেকে বেরিয়ে এসে এখন যদি আপনি বলেন আমাকে কাজ করতে দেওয়া হয় নাই, আপনার কাজ করতে দেওয়া হয়নি, আপনি সরকারে থাকলেন কেন? জি, ধন্যবাদ আপনাকে সারা তুষার। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে, শেখ হাসিনা বলেছেন তিনি আবার মাথা উঁচু করে দেশে ফিরবেন, আইনি প্রক্রিয়া কি বলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচককে ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে হলে তাকে প্রথমেই বাংলাদেশের আদালতে এসে সারেন্ডার করতে হবে, যেহেতু উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ওনাকে জুলাই গণঅভ্যুত্থানে উনি যেই ছাত্র জনতাকে হত্যা করেছেন সেই মামলায় ওনার ফাঁসি হয়ে গিয়েছে। যদি উনি বাংলাদেশে মাথা উঁচু করে ফিরে আসেন তাহলে সেটি হবে ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা, এবং সেই ঘটনায় উনি যদি সৎসাহস থাকেন তাহলে প্রথমেই তাকে আইনি মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু উনি ফাঁসিদণ্ডপ্রাপ্ত আসামি, ওনাকে প্রথমে এসে আদালতে সারেন্ডার করতে হবে। আদালতে সারেন্ডার করে তারপর ওনাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরে যদি মনে করেন যে আদালত থেকে উনি আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে নিজেকে খালাস করে, অথবা উনি যদি মনে করেন উনি জামিনে বের হয়ে আসে এরপরে উনি বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবেন। আইনের এর বাইরে আপাতত কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে উনি কি বাংলাদেশে ফেরত আসবেন কি না।
দেখুন, পৃথিবীর ইতিহাসে যেই রাষ্ট্রপ্রধানগুলো সরকার প্রধানগুলো পালিয়ে গিয়েছেন ক্ষমতার মসনদ ছেড়ে, আমার মনে হয় পৃথিবীতে ফিরে আসার আর রেকর্ড নেই। আচ্ছা, না এখানে যে বিষয়টি নিয়ে আসলে আজকে কথাটা আলোচনা শুরু করেছি, মাহফুজ আলমের যে স্ট্যাটাসকে কেন্দ্র করে আমরা আলোচনা শুরু করলাম, ওনার আলোচনায় ওনার স্ট্যাটাস উনি বলবার চেষ্টা করেছেন এরকম যে মোরালিটিটা বাংলাদেশে গ্রো করছিল, সেই মোরালিটির যে সোসাইটি সেটা আর এখন নেই, অর্থাৎ এখন অবস্থা পাল্টে গেছে। তাহলে কি পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনার চলে আসা বা ফিরে আসার এর সম্ভাবনা তৈরি হলো কিনা? দেখুন, মাহফুজ আলমের স্ট্যাটাস হচ্ছে আওয়ামী লীগের ফেরা। এখন এই আওয়ামী লীগের ফেরা কি শেখ হাসিনার ফেরা না অন্যভাবে ফেরা, সেটি কিন্তু উনি ক্লিয়ার করেননি। আওয়ামী লীগের ফেরা বলতে তো এখানে আপনি অনেক কিছু আছে। আমি যদি একবার যদি বলি আওয়ামী লীগ তো যায় নাই, আপনি তাহলে ফিরবে কোত্থেকে? এক সেন্সে। আরেক সেন্স হচ্ছে আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে, তাদের দল বলে প্রধান, দেশের প্রধান এবং দলীয় প্রধান সহ একটি শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে গিয়েছেন, যারা এখন পলাতক, যাদের বিরুদ্ধে বাংলাদেশের বিচারাধীন বিভিন্ন মামলায় বিচারাধীন, তাদের ফাঁসির আদেশ হচ্ছে। হাসিনা সহ সকলের অনেকেরই ফাঁসির আদেশ হয়েছে। তাহলে তাদের তো সেই ফেরার কোনো রাস্তা নেই। আইন বোঝাশোনা জানা আসিফ নজরুলও কিন্তু একই সুরেই কথা বলেছেন, আপনি দেখেছেন তার দেখুন, status আসিফ দেখেছেন। নজরুল তো বাংলাদেশের উনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তাহলে উনি যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে ঠিক এই কথাই, যে আওয়ামী লীগের তো ফেরার প্রশ্ন কোত্থেকে আসবে যদি আওয়ামী লীগ মানে না গিয়ে থাকে। আওয়ামী লীগ তাদের যে আদর্শ, দেখুন রাজনৈতিক দলের আদর্শকে কিন্তু কখনো হত্যা করা যায় না। আপনি যদি দেখবেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী, তারাও কিন্তু নিষিদ্ধ ছিল, কিন্তু তাদের সেই আদর্শকে কিন্তু তৎকালীন সরকার তারা কিন্তু সেটাকে স্থিমিত করতে পারেনি, বরঞ্চ তারা তাদের সেই আদর্শকে ধারণ করে লালন করে পরবর্তী পরিস্থিতি কিন্তু এখন আজকে তারা বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়েছে। এখন আপনি আওয়ামী লীগের যে ফেরাটা কেন প্রাসঙ্গিক হচ্ছে, আমার মনে হচ্ছে এই জায়গাটায় আমি বলবো বর্তমানে যে বিরোধী দলগুলো আছে তাদের দায় রয়েছে। কীরকম দায়? আপনি কি দেখবেন যে 5ই আগস্টের পরে বা শেখ হাসিনা যখন ফাঁসির রায় হলো, সেই রায় হওয়ার পরে ইন্ডিয়াকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশে কোনো সামাজিক আন্দোলন হয়েছে? যেই শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সেই শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে হুঙ্কার দেয়, তার জন্য বাংলাদেশের ইন্ডিয়ান এম্বাসিতে অথবা ইন্ডিয়া সরকার বরাবর কোনো চাপ সৃষ্টি করা হয়েছে, কোনো আন্দোলন বাংলাদেশে হয়েছে? তাহলে এই দায়টাকে তো নিতে হবে। যারা 24-এ বলে, আমরা যে 24-এর স্টেক হোল্ডার নিয়ে আজকে আমরা বিভেদ করছি, যে কারা 24-এর স্টেক হোল্ডার, সেটা নিয়ে বিতর্ক আছে। আজকে আমরা এমন একটি পর্যায়ে যেই বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ যে স্বপ্ন ছিল, যে একটি বৈষম্যহীন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সমতার রাজনীতি, আমরা বলি ইনসাফ, এখন আপনি সেই বাংলাদেশকে আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা পাইনি। কেন পাইনি? যারা বলে যে জুলাইয়ে যারা সামনে ছিল, নেতৃত্ব দিয়েছে, সেই আমি যদি ওই দলগুলোর নাম ধরে বলি, এনসিপি, যারা বলেন যে তারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ঠিক আছে, আমরা কিন্তু এই এনসিপির আপনি যদি বিগত দিনের কর্মকাণ্ডগুলো দেখেন, আপনারা দেখবেন ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত হিংসা, আর আপনি দেখবেন যে তাদের যে ভোগের রাজনীতি, সেই বাংলাদেশের যে তৎকালীন সরকার ছিল ভোগের রাজনীতি, সেই ভোগের রাজনীতি কিন্তু তারা আবার ফিরে এসছেন। তাহলে আপনি কিভাবে এই বাংলাদেশ পাবেন? একই সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলার কথা তো এখন আসলে বলতেই হয় নতুন করে। গত 7 দিনে 4টা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আপনি জানেন, এবং সার্বিক পরিস্থিতিও যদি বলি, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলি, অবনতি হচ্ছে। সেই জায়গাগুলোকে কেন্দ্র করেও কি এই ধরনের আলাপ মাথাচাড়া দিচ্ছে কিনা, যে এখনকার পরিবেশের থেকে তো তাহলে আগেই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো ছিল? দেখুন, আপনি আইন শৃঙ্খলার যে ঘটনাটি বলেছেন, আপনার শিশুর আমিষার ধর্ষণ এবং হত্যা, বা আরও যে 2টি ঘটনা ঘটছে, দেখুন এগুলো হচ্ছে আসলে আমাদের সামাজিক অবক্ষয়, আমাদের নৈতিক অবক্ষয়। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে তৎকালীন সরকার। আমরা এখন নৈতিক অবক্ষয় আমাদের এমন এক পর্যায়ে চলে গিয়েছে। তাহলে জুলাই আমাদের মোরালিটি দিল কি দিল না, এটা তো এখন তাহলে এই প্রশ্নটা আমি সেটাতেই ছিলাম, যে জুলাই যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়েছিল, সেই জুলাইয়ের যে স্টেক হোল্ডাররা ছিল তারা সেই পথে থাকতে পারেনি। কেন থাকতে পারেনি আমি বলবো, আপনি যদি দেখবেন যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে জোট হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে যারা, আবারও সেই প্রশ্নটা ফিরে যাবে, বাংলাদেশের ইতিহাসে যারা ঘৃণ্য একটি দল ছিল, জুলাইতে যারা দাবি করে, যারা স্টেক হোল্ডার ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে জোট করেছে। কিন্তু তাদের সাথে তো জোট সব দলই করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে, কিন্তু আমরা যে স্বপ্ন দেখিয়েছি, ওনারা যে স্বপ্ন দেখিয়েছে, জুলাই যে স্বপ্ন মানুষকে দেখিয়েছিল, সেই স্বপ্ন কিন্তু আগে ছিল না। সেই স্বপ্ন আগে ছিল না। মানুষ কেন রাস্তায় নেমে এসেছে? আপনি 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, আবার বৃদ্ধ সবাই রাস্তায় নেমে এসেছে কেন? যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা কথা বলার স্বাধীনতা চাই, আমরা আমাদের মতামতের স্বাধীনতা চাই। বাংলাদেশের মানুষ ভয়ে কথা বলতে পারতো না, বাংলাদেশের মানুষ কোনো কিছু করতে পারতো না,
সেই জায়গা থেকে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন থেকে আমরা ফিরে চলে এসেছি। কেন আমরা সেই জায়গাটায় থাকতে পারিনি? এনসিপিকে যে কারণে আপনি এনসিপির দিকে আঙুল তুললেন, সেই দলের সাথে কিন্তু বিএনপির লম্বা সময় ধরে পথ চলা ছিল, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল তাদেরকে। দেখুন, দল সাথে জোট হতে পারে, জোট, কিন্তু আপনি তো আদর্শটাকে আপনাকে দাঁড় করাতে হবে, আপনি তো সেই আদর্শটা দাঁড় করাতে তারা তো পারেননি। বলছে এটা মানে এনসিপি কিন্তু বারবারই বলেছে আদর্শিক জোট কিন্তু তাদের সাথে হয়নি, এটা রাজনৈতিক জোট, ভোটের জোটে তারা এসেছে। ভোটের জোটে তো অন্যান্য আপনার যদি দলগুলো রাজনৈতিক নিয়েছে। জোট হয়ে থাকে তাহলে আপনি রাজনৈতিক জোট একটা জোট, আদর্শিক জোট একটা। আপনি যখন একসাথে রাজনীতি করতে যাবেন, আপনি যখন রাজনীতির সাথে পাওয়া না পাওয়ার অনেকগুলো হিসেব থাকে, আবার আপনি যখন আদর্শিক জোটে যাবেন, আপনার রাজনীতি বাংলাদেশের যে প্রেক্ষাপট। এই প্রশ্নটা শুধুমাত্র বিএনপির সাথে যখন জামায়াত না থাকে তখনই আসে, বিএনপির সাথে যখন থাকে তখন তো এই প্রশ্নটা দাঁড়ায়। দেখুন, এখন বিএনপি জামাত তো আলাদা দল, এখানে আমরা কথা বলছি আদর্শের কথা। কোন আদর্শের কথা? যেই স্বপ্ন জুলাইতে আমরা দেখেছি। কোন স্বপ্ন দেখেছি? একটি মানবিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন কিন্তু বাংলাদেশ, এনসিপি আর একটি জামায়াত পারস্পরিক কিন্তু আলাদা শ্রদ্ধাবোধের দল, বাংলাদেশ। তারা কিন্তু তাই আপনি দাবি দেখবেন করে। যে এখন যেই পরিমাণ ব্লেম গেমিং হচ্ছে বাংলাদেশে, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে দলের শীর্ষশ্রেণীর নেতারা আরেক দলের শীর্ষশ্রেণীর নেতাদেরকে যাচ্ছে তাই ভাষায় কথা বলছে। জি, এটা কি এই স্বপ্ন কি ছিল জুলাইতে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। সারোয়ার তুষার নিশ্চয়ই অনেক কিছু বলবার আছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আমরা অনুষ্ঠানের এই আলোচনা শুরু করব। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। দেখছেন নতুন বাংলাদেশ দর্শক। আলোচনার জন্য স্টুডিওতে আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আছেন সারোয়ার তুষার। সারোয়ার তুষার, নজরুল ইসলাম ছোটন বেশ কিছু কথা বললেন। উনি বললেন এনসিপির এবং ২৪-এর যেই গণঅভ্যুত্থান, সেই সব কিছু নিয়ে মানুষের মনে এক ধরনের প্রশ্ন জেগেছে তার মনে। বলছে যে বাংলাদেশের এখন যে অবস্থান, এটি আসলে এরকম হবার কথা ছিল কিনা, মানুষের মোরাল জায়গা থেকে অবনতি হয়েছে, এই নানা রকম প্রশ্ন তুললেন। আপনাদের অবস্থান পরিষ্কার করবেন। একই সাথে জানতে চাই, নানা জায়গায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও আমরা দেখছি যে তারা ছোট ছোট মিছিল করছে। আজকেও চট্টগ্রামে একটা বড় মিছিল হয়েছে। এই সব কিছু মিলে আসলে কি বার্তা দেয় দেশের রাজনৈতিক অবস্থা কি? আচ্ছা, প্রথম কথাটা হলো যে হ্যাঁ, গণ অভ্যুত্থানের পরে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো আমরা যেতে পারি নাই। কিন্তু এই সম্পূর্ণটা যদি আপনি এনসিপিকে দায়ী করেন, এটা তো একটা, আমি বলবো যে সঠিক পর্যবেক্ষণ হবে না। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে প্রধান যে দাবিটা ছিল, জন আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে সংস্কার করতে হবে। তো সেই সংস্কারে আপনার বাধা দিল কে? বাধা দিয়েছে বিএনপি। এটা বলেন সাহস থাকলে সেটা, যে বিএনপি বাধা দিয়েছে, ডিপ স্টেট বাধা দিয়েছে, আমলাতন্ত্র বাধা দিয়েছে। এই যে দেখেন আমি একটা উদাহরণ দিই, এনবিআর রাজস্ব আমার দেশে এই মুহূর্তে বাংলাদেশে নিয়ে যে যখনই কথা আসে একটু আমার আমি বলি ধরেন আমি একটা উদাহরণ দিয়ে যাই। এনবিআর আমাদের রাজস্ব বিভাগ, আপনি আইএমএফ এর কাছে লোন পান নাই কেন? লোন পান নাই কারণ ওরা বলেছে যে আপনার এই মুহূর্তে রেকর্ড রাজস্ব ঘাটতি চলছে। এই রাজস্ব ঘাটতি এবং অব্যবস্থাপনাকে একটা সংস্কারের মধ্য দিয়ে আনার জন্যই নীতি এবং ব্যবস্থাপনা দুটোকে আলাদা করার একটা উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছিল। তখন সেটাকে আনস্টেবল করেছে কারা? কোন আমলারা এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কি? জনপ্রশাসন সংস্কার হতে দেয় নাই কারা? পুলিশ সংস্কার হতে দেয় নাই কারা আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করছে? কারা মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে? তাহলে আপনি যদি সব কিছুই বলেন, এটা একটা ধরনের ট্রেন্ড তৈরি হয়েছে যে কিছু হলেই আপনি এনসিপির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। কিন্তু তারা তো বলছে যে এই পুরো জিনিসগুলোর ভিতরে, মানে এই পুরো সংস্কার সম্পর্কিত যতগুলো বিষয় রয়েছে, এখানে কিছু লুপহোল আছে, সেগুলো ঠিক করে তারা আবার প্রস্তাব করবেন। আচ্ছা, ঠিক করে তারপর করার ইয়েটা কি? আপনার যেমন ধরেন মানবাধিকার অধ্যাদেশ বিএনপি বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে তারা বললো যে আমরা আরও ভালো অধ্যাদেশকে আরও ভালো আইন করব। এখন সেই আইনের খসড়া স্টেক হোল্ডারদের কাছে দিয়েছে। এটার বিরুদ্ধে টিআইবি কি এনসিপি? টিআইবির মতো প্রতিষ্ঠান এটার বিরুদ্ধে দেয় নাই, আপনার স্টেটমেন্ট দিয়েছে না? অন্যান্যরা ডেইলি স্টার নিয়ে লিড নিউজ করেছে যে আপনি একটা দুর্বল আইন করতে যাচ্ছেন, যার মধ্য দিয়ে মানবাধিকার কমিশনকে যে একটা মানে ক্ষমতা দেওয়া হয়েছিল, এখতিয়ার দেওয়া হয়েছিল, যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতারের যে এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা আপনি নিয়ে নিচ্ছেন। ওই অ্যাগেইন 2009 সালের মতো একটা ঠুটো জগন্নাথ মানবাধিকার আইনই করছেন। এটার বিরুদ্ধে অলরেডি টিআইবি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এটা আপনার ভালো আইন করার নমুনা? এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনার নির্বাচনী প্রতিশ্রুতিতে আপনি বলেছেন যে আমি সুপ্রিম কোর্ট সচিবালয় করব, এখন আপনি সেটা সচিবালয়টা বাতিলই করে দিয়েছেন, যেটা আদালতের রায় ছিল যে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে 3 মাসের মধ্যে। আপনি সেটার বিরুদ্ধে গিয়ে একটা রায় দিলেন, নিজের দলীয় ইশতেহারও ভঙ্গ করেছেন। অক্ষরে অক্ষরে যে জুলাই সনদ আপনি বাস্তবায়ন করতে চান, সেই জুলাই সনদে আপনি সেখানেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না এই সচিবালয়ের ক্ষেত্রে, সেটা আপনি ভায়োলেট করেছেন। তাহলে যখন কেন আমরা ওইদিকে যেতে পারলাম না? নৈতিক অবক্ষয় তো আমি মনে করি অনেকগুলো জিনিসে না হওয়ার রিয়াকশন, অ্যাকশনগুলো কী কোন অ্যাকশন আমাদেরকে এখানে নিয়ে গেছিলো, আপনি সেটা আন্তরিক মূল্যায়ন করেন। এনসিপির যদি 10-6 আপনার দোষ থাকে, আমরা সেটা নেব, কিন্তু পুরো দায় আপনি আমার ঘাড়ে দেবেন, এটা তো হইতে পারে না। জামাতের ব্যাপারটা বলি, ওই একটা কথা আছে যে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমরা করলে পাপ। যে দলকে যখন আপনি জামায়াত ইসলামীকে মন্ত্রিত্ব দিয়েছেন, বাংলাদেশের পতাকা তাদের ফ্ল্যাগে উড়েছে,
যাদেরকে দিয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল। আমি একদম একেবারে পরিষ্কার, তারা আমাদের এখন জোট সঙ্গী, তবু বলছি যখন আপনি তাদেরকে নিয়ে ক্যাবিনেট ফর্ম করেছেন তখন যাদেরকে আপনি মন্ত্রণালয় দিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আর আজকে যে জামায়াত ইসলামী, তাদের ব্যাপারে আমরা বললে তো সমস্যা। মাননীয় সংসদে মাননীয় স্পিকার, ওয়ান অফ দি বেস্ট স্পিকারস ইন বাংলাদেশ হিস্ট্রি, তিনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি কি বলেছেন সাক্ষাৎকার দিয়ে? বলেছেন যে ৭১-এর জামাত আর এই জামায়াত এক না, ফলে একভাবে মূল্যায়ন করা যাবে না। এবং তিনি সংসদে অন রেকর্ড, যে সংসদে প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা হয়, সেখানে বলেছেন জামায়াত ইসলামের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, আমি দেখতে পাচ্ছি এই যে অমুক অমুক, এটা উনি বলেছেন কিন্তু। আচ্ছা গেল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি এই আন্দোলন যখন চলে ২৬ জুলাই একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে বলেছেন জামায়াত ইসলামী সহ সমস্ত দলকে আমরা এই আন্দোলনে আহ্বান জানাই। তো আপনি করলে সমস্যা নাই, তখন আপনি জামায়াত ইসলামীকে আন্দোলন একসাথে নিয়ে আন্দোলন করতে পারলেন। আপনি ইতিপূর্বে জোট করেছেন, ৯১ সালে তাদের সমর্থনে ক্ষমতায় এসেছেন। আর এতদিন পরে যখন তো জামায়াতকে নিয়ে যে সমস্যা বাংলাদেশ ইতিহাসে, এটা কি এনসিপি তৈরি করেছে? এটা আপনারা এতদিন সলভ করেন নাই কেন? তারপরে এখন এনসিপির ঘাড়ে দোষ দিবেন কেন? আর এই যে আদর্শিক জোট আর রাজনৈতিক জোট, এখন এনসিপি কি কোনো আদর্শিক জোটে আছে? যদি কেউ বলে যে এনসিপি আদর্শিক জোটে আছে জামায়াতের সাথে, এটা চরম অসত্য কথা হবে। এবং সেটা হবে এই মুহূর্তে রাজনীতিকে অবজার্ভ করতে না পারার ব্যর্থতা। জামায়াতের সাথে এনসিপি কোনো মানে জোটে নাই, আদর্শিক জোটে নাই। এটা একটা প্রমাণ দেই আমি। ওই জামুকা অধ্যাদেশ যখন আইনে পরিণত হলো, তখন এনসিপি বলে নাই যে আমরা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করার পক্ষে আছি। জামাতের সাথে সাথে থেকে রাজনীতি করে আপনাদের সেই মডারেট ক্যারেক্টার বা মধ্যমপন্থের যে রাজনীতি আপনারা করবেন বলে এসেছেন, সেটা কি করতে পারছেন কিনা? আমি তো বরং দেখতে পাচ্ছি জামায়াতই অনেক মডারেট, মানে এখনকার যে অনুভূতিগুলো, এখনকার জেনারেশন, এখনকার বাংলাদেশ যেগুলো চায়, সেগুলোর দিকে তারা আসতে বাধ্য হচ্ছে বা জামাত আসছে। নিজেদের আদর্শ থেকে বেরিয়ে আসছে, সেটা জামায়াত উত্তর দেবে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে যে জিনিসগুলো বাংলাদেশের ক্ষেত্রে আনকম্প্রোমাইজিং, যেমন শহীদ মিনারে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়া, পহেলা বৈশাখ উদযাপন করা সহ অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের রাজনৈতিক অবস্থা থেকে যাচ্ছেন, স্পষ্ট বলেছেন। এনিওয়ে, কিন্তু আপনি যখন তারা যায় নাই, তখন আমরা কি বলেছি আপনি যাচ্ছেন না কেন? এখন তো তারা যাচ্ছে, তো যাওয়ার পর আবার এটাকে প্রবলেমাটাইজ করবো কেন? আমাদের তো স্টিক থাকতে হবে আমাদের জায়গায়। কিন্তু জামাত এখনো চুপ থাকে। সরি, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসলে জামাত না, জামাত চুপ থাকে না। মুক্তিযুদ্ধকে জামাত এখন আর অস্বীকার করতে পারে না, এটা ইম্পসিবল বাংলাদেশে। তাদের ছাত্র শিবিরের একটা প্যামফ্লেট প্রকাশিত হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, সেখানে একটা ডিস্টর্টেড ন্যারেটিভ দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে, যে এটা বাঙালি মুসলমানের। আপনি সেটা বলতে থাকেন, নো প্রবলেম, আপনি সেটা বলেন। আমি তো মনে করি আমাদের দলের আহ্বায়কও বলেছেন যে আরো স্পষ্ট হতে হবে আপনাদের অবস্থান এবং দায় স্বীকার করতে হবে। এবং সেটা তো এক ধরনের জামুকা অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার মাধ্যমে হয়েছে। কিন্তু আমি যেটা বললাম যে আজকে কেউ মুক্তিযুদ্ধকে বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। প্রমাণ হচ্ছে ছাত্র শিবির প্রথমে যখন এই প্যামফ্লেটটার মধ্যে একটা বললো যে বাঙালি মুসলমান তখন বিভ্রান্ত ছিল, ভারতের ষড়যন্ত্রে পা দিয়েছিল, এটা যখন প্রচন্ড রিয়াকশন হয়েছে সমাজে, তারা কিন্তু এই প্যামফ্লেটটা উইথড্র করেছে টোটালি, হুইচ ইন্ডিকেটস যে আপনি আর বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো রাজনীতি সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে নজরুল ইসলাম ছোটন। আপনার কাছে শুনবো একটু ছোট করে আলোচনার যে পর্যায়ে এখন আমরা আসছি, বাংলাদেশের এখনকার যে আইনি প্রক্রিয়া বা আইনি অবস্থান, এখানে আসলে শেখ হাসিনার ফেরা, তাদের মিছিল মিটিং, এগুলা কি ধরনের বার্তা দেয় আপনি জানাবেন, এবং আপনার নিশ্চয়ই বেশ কিছু প্রশ্নের উত্তর দেবার আছে। সারওয়ার তুষার বলেন কিছু কথা। ধন্যবাদ আপনাকে। দেখুন, আইনি প্রক্রিয়ায় তো আমি বলেছি যে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার দেশে ফেরাটা মোটামুটি, যদি উনি আসেন ওনাকে আদালতের সম্মুখীন হতে হবে, আদালতে সারেন্ডার করতে হবে, ওনাকে সরাসরি যেহেতু ফাঁসি সরাসরি ওনাকে যেটা বললাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা এখন যেটা করছেন সেটা হচ্ছে আইন অমান্য করে করছেন। সেটা হচ্ছে তারা যে 17 বছর যে ফ্যাসিজম বাংলাদেশে তৈরি করেছিল, সেই ফ্যাসিজমের একটি বহিঃপ্রকাশ। কিন্তু আওয়ামী লীগের মতাদর্শ যারা আছে, মতাদর্শ তো আলাদা করা যায় না। যেমনটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে জামাত এত বছর পর্যন্ত তারা রাজনীতি করেছেন, তারা যেহেতু টিকে আছে, তাহলে আওয়ামী লীগের মতাদর্শ যারা বিশ্বাস করে তারা কেন কথা বলতে পারবে? দেখুন, মতাদর্শ জিনিসটা তো দেখা যায় না, এটা ধারণ করার বিষয়। এখন আপনি মতাদর্শকে ধারণ করবেন আর আপনি হচ্ছে কার্যক্রম চালাবেন, দুটা তো দুই জিনিস। এখন আপনি যেটা কার্যক্রম চালাচ্ছেন সেটা তো আইনে নিষিদ্ধ। আপনি যখন আইনি নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছেন, তাহলে সেটা আপনি আইন ভঙ্গ করছেন। এখন এই আইন ভঙ্গ করছেন যে কারণে, এখন এই আইনটা যখন ভঙ্গ হচ্ছে, তখন স্বাভাবিক বিষয়ে এটার একটা আইনি প্রক্রিয়া আসবে। কি প্রক্রিয়া হতে পারে? আইনি প্রক্রিয়া আসলে আইন, বাংলাদেশে যে এখন ওনারা যে সন্ত্রাস বিরোধী আইনে যে ধারাগুলো লঙ্ঘন করছেন, সেই সন্ত্রাস বিরোধী আইনগুলো মামলা হবে। কিন্তু আমরা তো দেখলাম একাধিক মিছিল মিটিং হলো, কি হলো? এখন দেখুন, এইবার আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে। আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সূচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে তিনি সর্বপ্রথম নেতা যিনি সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটি বড় 3টি রাজনৈতিক দলের প্রধানের বাসায় গিয়েছেন এবং তিনি বলেছেন, আপনি আজকে পর্যন্ত দেখবেন যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তিনি এখন পর্যন্ত নট আ সিঙ্গেল স্টেটমেন্ট দিয়েছেন কোথাও, অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি, অথবা আওয়ামী লীগের যে এই রকম ঘৃণ্য কর্মকাণ্ড, আওয়ামী লীগ নিয়েও তিনি কিন্তু কোনো বক্তব্য দেননি। আপনি যে প্রশ্নটি করেছেন,
তারা যে কর্মকাণ্ডগুলো করছেন তাহলে কি ব্যবস্থা হবে? এটা হচ্ছে দেখুন, বাংলাদেশকে আমরা এই বর্তমান সরকার একটি সহনশীল রাজনীতির জায়গায় নিতে চাই। এটি হচ্ছে একটি বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ। তাদেরকে আহ্বান করা হচ্ছে তারা যতক্ষণ না এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আইনি প্রক্রিয়া শেষ করে এই জায়গা থেকে বের হতে না পারবেন, তাদের কার্যক্রম করার কোনো ধন্যবাদ আপনাকে। সুযোগ আমরা নেই। জি জি এখন তারা যে কর্মকাণ্ডগুলো করছেন তাদেরকে অবশ্যই আইন মেনে করতে হবে। ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিয়ে আসি, তারপর আবার আলোচনায় ফিরছি। দর্শক, আরও একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আমন্ত্রণ আরও একবার আজকের বিষয় হঠাৎ আলোচনায় আওয়ামী লীগ ব্যাক। সারওয়ার তুষার, আপনার কাছে প্রশ্ন। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বলছেন বর্তমান সরকারের বিরুদ্ধে, তিনি বলেছেন রাজনৈতিক গণহত্যার অভিযোগ তিনি তুলেছেন, মানে বর্তমান সরকারের বিরুদ্ধে হ্যাঁ রাজনৈতিক রাজনৈতিক গণহত্যা। গণহত্যার অভিযোগ তিনি তুলেছেন। মানে একটি বন্ধু রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে এই যে এই ধরনের শব্দ বা কথা ব্যবহার করে, এটি আমাদের বর্তমান দেশকে অস্থিরতা বা উস্কানিমূলক কথা কিনা, মানে এটা সার্বভৌমত্বের উপর আঘাত কিনা, এই বিষয়ে আপনাদের রাজনৈতিক মতামত কি? অবশ্যই অবশ্যই, আপনি খুব সুন্দর কথাটা ব্যবহার করেছেন, সার্বভৌমত্বের ওপর আঘাত কিনা। আমি মনে করি যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে যারা নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে গত 1.5-2 বছর, এখনও তারা তাদের সে কার্যক্রম থেকে পুরোপুরি সরে এসেছে বলা যাবে না, সেরকম একটা দেশের শেল্টার নিয়ে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন বা অতীতেও দিয়েছেন, দেওয়ার চেষ্টা করেছেন, যে ধরনের কার্যক্রম তিনি করেছেন, এখানে তাদের দলীয় যে নিয়োগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন স্বাস্থ্য খাতে, আনসারে এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে যে দলীয় নিয়োগগুলো তারা দিয়েছিলেন, শেখ হাসিনা দিয়েছিলেন, তাদেরকে দিয়ে দেশকে অস্থিতিশীল করা অনেক কিছু তারা করেছেন এবং করেও যাবেন সামনে। এবং বাংলাদেশকে এমনকি ইলেকট্রিসিটির দিক থেকে ব্ল্যাক আউটও করতে চেয়েছেন। ফলে অবশ্যই শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে যে আওয়ামী লীগের ফিরে আসা ইত্যাদি আলোচনার মধ্যে প্রধানত যেটা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কোনো 8-10টা সাধারণ দলের মতো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা হুমকি হিসেবে, এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, আধিপত্যবাদী যে দেশের কথা আমরা বলি, যারা এখনও সীমান্তে আমাদের দেশের জনগণকে গুলি করে হত্যা করছে, সে দেশে অবস্থান করছে এবং সে দেশের শেল্টারে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে। এই বিবেচনায় শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি, এবং এই কারণেই শেখ হাসিনার বাংলাদেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। যে যত কথাই বলুক, তারা যে চোরাগুপ্তা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করার চেষ্টা করছে, এটা মূলত আসলে নানা ক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা এবং গোয়েন্দাদের এক ধরনের, আমি বলবো, শিথিলতা, যে কারণে তারা এটা করতে পারছে। কিন্তু এটা করে ওই যে ছবিটা দিল্লিতে পাঠিয়ে কিছু টাকা পয়সা পাওয়া ছাড়া অন্য কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এটার মধ্য দিয়ে আয়োজন হবে না। বরং যারা এই ধরনের মিছিলে আসে তাদেরকে আমি বলবো যে আপনাদের নেতারা আজকে লন্ডনে, আমেরিকায় বিভিন্ন ভিডিও ফুটেজ চলে আসছে কিন্তু সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে, বিলাসবহুল জীবনযাপন করছে তারা, আপনাদেরকে বিপদের মধ্যে রেখে দিয়ে। তারা গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন তারা আজকে আপনাদেরকে বিপদে ফেলে দিয়ে এখনও আপনাদেরকে আবার মিছিলে নামাচ্ছে, কিন্তু তারা কিন্তু দেশে এসে ফেস করছে না। আপনারা আপনাদের নেতাদেরকে বলেন দেশে এসে বাংলাদেশের আদালতকে ফেস করতে। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট ছোটন, দেশে আসলে আইনি প্রক্রিয়া কেমন হবে, আর আইনি সীমাবদ্ধতা, দীর্ঘসূত্রিতা, এই সব কিছুর ফেরে পড়বেন কিনা শেখ হাসিনা, আপনি আপনার জায়গা থেকে? দেখুন, আইন কিন্তু ওনার মামলা, ওনার ট্রায়াল শেষ, বিচার হয়ে গেছে, ফাঁসির দণ্ডাদেশ। এখন আইনি দীর্ঘসূত্রিতার এখানে কোনো সুযোগ নেই। কেন হচ্ছে, যদি উনি ফিরে আসেন, সেটা হচ্ছে যদি এবং কিন্তুর উপরে, যদি উনি ফিরে আসেন তাহলে ওনাকে আইন মেনে, যেটা বাংলাদেশের যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট অনুযায়ী ওনাকে সারেন্ডার করতে হবে আদালতের সামনে। সারেন্ডার করলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এটা স্বাভাবিকভাবেই উনি জেলখানায় চলে যাবেন। যদি এরপরে উনি যদি আপিল ফাইল করেন, সেই আপিল শুনানি করতে এখন কতদিন সময় লাগবে সেটা আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে রয়েছে, সেই অনুযায়ী ওনার সে আপিল শুনানি হবে। যদি উনি প্রমাণ করতে পারেন যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেই অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করতে পারেনি, তাহলে যদি সেই আপিল যদি মঞ্জুর হয় তাহলে তিনি খালাস পাবেন। আর যদি সেটি প্রমাণ করতে না পারেন তাহলে তার জন্য আর কোনো রাস্তা থাকবে না, সেটি আইনের যে সর্বোচ্চ প্রক্রিয়া সেই পর্যায়ে উনি চলে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকের আলোচনা শেষ করতে হচ্ছে এখানে। দর্শক দেখছিলেন যারা, সাথে থাকবার জন্য ধন্যবাদ। আগামীকাল একই সময় আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।